প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের টক শো আগামীর বাংলাদেশে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দলের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই সনদকে একটি বাধ্যতামূলক আইনি দলিল হিসাবে উপস্থাপন করার কথা বিবেচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের একটা সমন্বিত খসড়া কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে এখন জুলাই সনদ বাস্তবায়নে একটা অধ্যাদেশ জারির জন্য সবগুলো রাজনৈতিক দলের প্রতিশ্রুতি চাইছে কমিশন। অধ্যাদেশে থাকবে বিশেষ সাংবিধানিক অঙ্গীকার, যা অন্য সব আইন ও আদালতের রায়ের ঊর্ধ্বে জুলাই সনদের সর্বোচ্চ আইনগত প্রাধান্য নিশ্চিত করা হবে। সনদের সর্বশেষ যেটা খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিতে বলা হবে যেন একটি বাস্তবায়নের প্রতিটি ধাপে পুরোপুরি আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত হয়। যদি সনদের কোনো শব্দ, বাক্য বা নীতি সংবিধান বা অন্য কোনো আইন বিচারের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সনদের বিধানই অগ্রাধিকার পাবে। এর একটা মূল বিষয় অধ্যাদেশ। এখন অধ্যাদেশ জারিতে কি সমাধান হবে? আমি দেখি না আসলে, ব্যাপারটা কেন বলছি, অধ্যাদেশ কি, আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, অধ্যাদেশ আসলে একটা আইন। আইনটা কখন অধ্যাদেশ করি আমরা? ইভেন একটা নির্বাচিত সরকার এবং সংসদ থাকলে অধ্যাদেশ করি। কারণটা হচ্ছে সংসদ হচ্ছে আইন করার জায়গা। এখন কখনো কখনো রাষ্ট্রের কোনো এমার্জেন্সি হতে পারে, তখন সংসদ বসিয়ে সেটা নিয়ে আলোচনা করা কঠিন হয়। তখন রাষ্ট্রপতি ঠিক আইনটাই একটা হুবহু এটা আইনি, তারা একটা অধ্যাদেশ, তখন রাষ্ট্রপতি যখন নিজের ক্ষমতা বলে এটা করেন, এটা রাষ্ট্রপতি মানে কিন্তু রাষ্ট্রপতি ওরা, এটা সরকার আসলে। তারপর পরবর্তী সংসদে সেটাকে আইন হিসেবে পাশ করিয়ে নিতে হয়, এই হচ্ছে প্রসেস। সুতরাং একটা অধ্যাদেশ এখন সংসদ নেই, রাষ্ট্রপতির জারি করতে পারেন, করলে সেটা আইনের মতোই এফেক্টিভ হবে। এখন আমার কাছে প্রবলেম যেটা মনে হয় সেটা বলছি, সংবিধান সংশোধনের জন্য আপনি একটা আইন করছেন, এটা কনসেপচুয়ালি রং। কারণ সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, যেটা আপনি একটা আইনের মাধ্যমে বলছেন যে এগুলো আমরা আছি, এগুলো করতে হবে গিয়ে। তারপর আর একটা জরুরি প্রশ্ন আছে, অধ্যাদেশ তো আমরা এর মধ্যেই বললাম, অধ্যাদেশের আয়ু ততদিন যতদিন পরবর্তী সংসদটা না বসে। পরবর্তী সংসদ বসার সাথে সাথে এটা সংসদে উঠবে, সেটা পাস হবে। এখন আমার কাছে প্রশ্ন যেটা, যে আইনি বাধ্যবাধকতা চাওয়া হচ্ছে, তার মানে কি একটা অবিশ্বাস আছে, যারা যারা এগ্রি করছে তারা এটা করবে না। এখন তারা যদি না করে, আমরা আরো সরাসরি যদি বলি যে দল ক্ষমতায় যাবে বলে পারসেপশন আছে, তারা করবে না, যদি অবিশ্বাস আমরা এখন করি, তো সে সংসদে গিয়ে এটাকে আইনে পরিণত করবে, তার গ্যারান্টি কি? তো করতে নাই পারে। তো এই কারণে নজির আছে, অসংখ্য নজির, 11 সময়কার অসংখ্য নজির আছে। তো সুতরাং এই অবিশ্বাস করে এটা করে কি অর্জন করছে আমি আসলে, আমার কাছে স্পষ্ট না। আমার কাছে রাদার মনে হয় এগুলো সবগুলো এক ধরনের রাজনৈতিক ইস্যু। যেহেতু সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন, বা এটার মাধ্যমে তারা তাদের বিরোধী, ধরুন আমরা এখন যদি এভাবে বলি যে দলগুলো এটার একটা আইনি ভিত্তি চাইছেন, তাদের বিপরীতে মোটা দাগে সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি আছে, তারা হয়তো এটার মাধ্যমে বিএনপিকে জনগণের সামনে এক ধরনের স্টিগমাটাইজ করতে পারছেন, যে সেটা মানবে না, এই ধরনের আলাপ আনতে পারছেন। আর এমনিও এটা টেকনিক্যালিটিস আছে, সেটা হলো অধ্যাদেশের মাধ্যমে আপনি সংবিধান সংশোধন করব, সংবিধানে এই চেঞ্জগুলো হবে, এটা নিশ্চিত করা কিভাবে যায় আমার কাছে। পরে এগুলো নিয়ে লিগ্যাল প্রশ্ন আসলেই উঠবে। তারপরও সবাই যদি একমত হয়, বললে যদি ভালো হয়, সান্ত্বনা হয়, হতে পারে। ডক্টর জাহিদুর রহমান, আপনি জানেন যে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামাত, এনসিপি। জানা যায় যে সবশেষ যে জুলাই সনদের খসড়ায় যেটা বলা হয়েছে, সনদে অগ্রাধিকার দেওয়া আছে এমন সুপারিশগুলো সংসদ নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অবিলম্বে কার্যকর করা হবে। একটা নতুন কিন্তু আরেকটা প্রস্তাব আসছে। আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে, তারা মূলত দুটি বিষয়ে কথা বলেছে, আর আইনি ভিত্তি কী হবে এবং বাস্তবায়নটা কী হবে। আসলে সংকটটা এই দুই জায়গাতেই কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। এখন জুলাই সনদ আইনি দলিল হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ একটি মিডিয়াকে বলেন যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আইনি ভিত্তি নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন হয়েছে, এখনও কিছু চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে। ডক্টর জায়েদ,
আমরা জানি আপনি নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন, সংবিধান নিয়েও আপনার একটা আগ্রহ রয়েছে। আপনার কাছে আমরা জানতে চাই যে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি আসলে কিভাবে হতে পারে। অনেকগুলো ইস্যু আসছে, যেমন ধরুন আইন, জুলাই সনদের অনেকগুলো আইনের সাথে রিলেটেড, ওগুলো অধ্যাদেশ জারি করে এক্ষুনি করা যায়, ওটায় কোনো সমস্যা নাই। এবং সব দল যেগুলোতে একমত হয়েছে এটা পরবর্তীতে পার্লামেন্টেও সেটা পাস না হওয়ারও কোনো কারণ নাই। মানে আমরা আশাবাদী হতে পারি ওইগুলো, আশাবাদী আমরা নিশ্চিতই থাকতে পারি। জি। বিএনপি কতটুকু করবে কতটুকু করবে না ও কিন্তু এই ব্যাপারে খুব স্পষ্ট, এবং বিএনপি টাফ ফাইট করছে। এবং যেটা সংবিধানের যেসব ইস্যুতে তাদের ঐক্যমত্য হয়নি কিন্তু সনদে রাখার জন্য ঐক্যমত্য কমিশন সাজেস্ট করছে, সেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং তারা আগে ভাগে জনগণকে বা জাতিকে জানিয়ে দিচ্ছে আমি কিন্তু এটা গ্রহণ করি নাই, আমাকে পরে ব্লেম করো না। সো আইনের গুলো সমস্যা নাই, কিন্তু এখন সমস্যা হচ্ছে সংবিধানের পরিবর্তন একটা এই ধরনের সময়ে কিভাবে হতে পারে। কেউ কেউ বলছেন একটা অধ্যাদেশ করছি, কেউ কেউ বলছেন একটা গণভোট দিয়ে দিই, গণভোটের মাধ্যমে হবে। গণপরিষদের কথা, গণপরিষদ হলেও তাও চলবে, কারণ হচ্ছে গণপরিষদ একটা পার্লামেন্ট। সংবিধান পরিবর্তন, সংবিধান নতুন লেখা, এই কাজগুলো পার্লামেন্টের মাধ্যমে হতে হবে। আমি যে পরিমাণ পরিবর্তন এখন শেষ পর্যন্ত সাজেস্টেড হতে যাচ্ছে, এগুলোর জন্য সংবিধান নতুন করে লিখতে হবে আমি মনে করি না এই প্রয়োজন আছে। একটা সংশোধনীর মাধ্যমেই সব করে ফেলা যায়, কোনো সমস্যা নেই। যতটুকু তো একমত হয়েছে, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম বিএনপি যদি ক্ষমতায় যায়, তারা যদি 2/3 মেজরিটি নাও পায়, অন্য দল যারা পাবে তারাও তো এগুলো চাইছে, তো সবাই মিলে। আমাদের নিশ্চয়ই মনে আছে দ্বাদশ সংশোধনী, আমরা যেদিন পার্লামেন্টারি সিস্টেমে ফেরত গেলাম, বিএনপি তো 2/3 মেজরিটি ছিল না, বিএনপি আওয়ামী লীগ উভয়ে একত্র হয়ে ভোট দিয়ে সব দল মিলে তারা এটা পালন করেছে। সুতরাং ওইটা পার্লামেন্টেই হতে পারবে, কোনো অসুবিধা হবে না। এর আগে গণভোটের মাধ্যমে করা যাবে বলে কেউ কেউ মত প্রকাশ করছেন, কিন্তু আমার কাছে বিদ্যমান একটা কনস্টিটিউশন, যেহেতু আমরা এটাকে স্ক্র্যাপ করিনি, বাতিল করিনি, আমাদের কনস্টিটিউশন বলে দিয়েছে কিভাবে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। যখনই আপনি গণভোটের মাধ্যমে এটা করার কথা ভাববেন, ধরে নিলাম যে দেশে 80% মানুষ এটা করে দিল, কিন্তু এটা তো কোর্টে চ্যালেঞ্জ হবে। কোর্টের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা সংবিধান এমনভাবে পরিবর্তন করছি যেটা আমাদের সংবিধান প্রেসক্রাইব করেনি। সেটা আরেক আলোচনা, কেউ কেউ বলতে পারেন, কেউ কেউ বলছিলেন যে সংবিধান শুরুতেই স্থগিত করে দেওয়া উচিত ছিল, বাতিল করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা যেহেতু করিনি, এই সরকারটা এবং আমাদের দেশ এখন এক্সিস্টিং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে চলছে, তো তাহলে ওইভাবে আপনি যদি করেন সেটা পরবর্তীতে চ্যালেঞ্জ হলে তো টেকার কথা না, কারণ আমাদের কনস্টিটিউশন ক্লিয়ারলি বলে দিয়েছে এটার যে কোনো রকম পরিবর্তন কিভাবে হবে ক্লিয়ারলি বলে দিয়েছে। ওর বাইরে গেলে এইসব আইনি প্রশ্ন বা জটিলতা হতে। একটা প্রস্তাব রয়েছে, বিশেষ করে এনসিপির সামনে নিয়ে আসছে, সেটি হলো যে গণপরিষদ। তারা বলছে যে এই পার্লামেন্ট নির্বাচনের পরেও এই পার্লামেন্টই গণপরিষদের ভূমিকা রাখতে পারে, যেমন হয়েছিল 1970 এর নির্বাচন। দেখা গেল 6 মাসের মধ্যে তারা গণপরিষদের ভূমিকা রাখলো, পরে সেটাই পার্লামেন্টের হয়ে গেল। আবার এটা কি হতে পারে? এটা ওদের ফরম্যাটটা হচ্ছে এরকম, 6 মাস আরো বেশিও লাগতে পারে, মানে কখনো এটা গণপরিষদ হিসেবে বসবে, কখনো এটা পার্লামেন্ট হিসেবে বসবে। আমাদের 70 এর নির্বাচনটা এটাই ছিল, যে একটা নতুন সংবিধানও সে লিখবে এবং সে একই সাথে পূর্ব পাকিস্তানের সরকার এবং পার্লামেন্ট হিসেবেও কাজ করবে। তাদের এটা চাওয়ার স্পিরিট হচ্ছে, এনসিপি শুরু থেকে একটা জায়গায় কনসিস্টেন্ট, তারা কিন্তু একটা সংবিধান পুনর্লেখনের কথা বলছে, সংশোধন না। সো একটা নতুন সংবিধান লিখতে হলে কিন্তু গণপরিষদ লাগবে, সেই কারণে তারা গণপরিষদের আলাপটা এনেছে। আর আমার আর্গুমেন্ট হচ্ছে, ধরুন ঐক্যমত্য কমিশনে আমরা যে পরিবর্তনগুলো আমাদের রাষ্ট্রের সংবিধানকে ঠিক করার জন্য প্রয়োজন বলে মনে করছি, চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার জন্য প্রয়োজন বলে মনে করছি, এগুলো সবগুলো সংশোধনীর মাধ্যমেই করা যায়। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞেস করেন নতুন সংবিধান লেখা আমার আপত্তি আছে, আমার উত্তর হচ্ছে আমার আপত্তি নেই। আবার আমাকে যদি বলেন সংশোধন, আসলে আমি এটা নিয়ে প্রায় একটা উদাহরণ দিতাম এরকম, চায়নার ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে মূলত দেং জিয়াওপিং এর হাত ধরে। উনি মাওয়ের যে কমিউনিস্ট অর্থনীতি ওটা বাদ দিয়ে রীতিমতো একটা ক্যাপিটালিস্ট ইকোনমি চালু করেছেন। চায়না আজকে গেছে কিন্তু দেংয়ের জন্য, মাওয়ের জন্য না। মাও চায়নাকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছিলেন, তার গ্রেট লিপ ফরওয়ার্ড, তার কালচারাল রেভলিউশনের নামে চায়নার সোসাইটিকে ধ্বংস করে দিয়েছেন। কেউ আর্গু করবেন, কিন্তু আমি তাই মনে করি আজকে ডিবেটের জায়গা না। দেং যখন এটা করেন তখন দেংকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো আর এখন কমিউনিস্ট ইকোনমি অক্ষরে অক্ষরে ফলো করছেন না, আপনি তো এটা করছেন না সেটা করছেন না। তখন দেংয়ের একটা বিখ্যাত জবাব ছিল, সেটা হচ্ছে বিড়াল সাদা না কালো ম্যাটার করে না, ও ইঁদুর ধরতে পারে কিনা। বহুল আলোচিত এটা তখন উনি, তার মানে উনি বলছেন অর্থনৈতিক উন্নতি হয়েছে কিনা দেখো, সাদা বিড়াল দিয়ে হলো না কালো বিড়াল দিয়ে হলো, এটা দরকার নেই। ঠিক একইভাবে আমি বলতে চাই, আমার কনস্টিটিউশনের কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আমার নিজের অবস্থান আছে। কনস্টিটিউশন রিফর্মস কমিশন আমাকে সিভিল সোসাইটির অংশ হিসেবে ডেকেছিল, আমি কিছু অপিনিয়ন দিয়ে এসেছি এবং আমার দেয়া কিছু অপিনিয়ন
এই এনসিপি জামাত এরা মানছে, যা বিএনপি মানছে না, আচ্ছা আচ্ছা। এটা আছে। কিন্তু যেটা বলছিলাম, এই পরিবর্তনগুলো যদি অ্যামেন্ডমেন্ট দিয়ে হইলো না একটা নতুন সংবিধান লিখে হইলো, আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে ওই পরিবর্তনগুলো হলো কিনা। মানে আপনি চাচ্ছেন পরিবর্তন হওয়া উচিত, হওয়া এবং উচিত। সেটা হলো কিনা। হলো কিনা ওটা যেভাবে, ওটা দুভাবেই করা যায়। আমি কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার কিভাবে কি করতে এগুলো বুঝি। আমি ওই সেক্টরের মানুষ না হলেও খুব আগ্রহ নিয়ে বোঝার জি। চেষ্টা করছি, এবং এগুলো বোঝা আমরা যায়। জানি আপনার সংবিধান সম্পর্কে একটা এগুলো আগ্রহ বোঝা রয়েছে। যায়। সো আপনি অ্যামেন্ডমেন্ট করেও যদি এটা আনেন আর এটা পুনর্লিখন করলে আরেকটু কিছু জিনিস ঢুকিয়ে টুকিয়ে ঠিকঠাক করবেন, তাও পারেন, আমার কোনোটাতেই আপত্তি নাই। কিন্তু জরুরি কথাটা হচ্ছে এগুলোকে পলিটিক্যাল কেওসের টুল করে না ফেলা। এটাকে ভিত্তি করে এবার আমাদের মধ্যে এমন বিভেদ তৈরি হয়ে গেল যে বিভেদটা আমাদের জন্য চরম সংকট তৈরি করছে, এটা বিপজ্জনক। কিন্তু সংকট তো একটু হয়েছে। এনসিপি এবং জামাত যে সমস্ত কথাবার্তা বলছে বা বিএনপি তার অবস্থান যেভাবে নিয়েছে, একটু কাওয়াজ হয়েছে বা হচ্ছে, সেটি হলো যে তারা পরিষ্কার আইনি ভিত্তি চায়, জামাত, এনসিপি এবং ইসলাম শাসনতন্ত্র আন্দোলন। একই সঙ্গে তারা এর বাস্তবায়ন চায় কখন? নির্বাচনের আগে। আবার নতুন করে তারা যোগ হয়েছে পিয়ার নিয়েও একটা চরম মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আমরা এটা মনে করেছিলাম পিয়ারের ব্যাপারে যে সম্ভবত এরা তত বেশি একটা বার্গেনিংয়ের জন্য যাব, কিন্তু তাদের কথাবার্তা মনে হচ্ছে তারা সেখানে অটল থাকে কিনা সেই প্রশ্ন তো উঠেছেই। ধরুন এর আইনি ভিত্তি হলো না, অথবা বাস্তবায়ন প্রক্রিয়াটা পিছিয়ে গেল, যেটা শুরুতে প্রস্তাব দেওয়া হয়েছিল যে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবো, এটা মানতে চাচ্ছে না এরা, তাহলে কি দাঁড়াবে? প্রথম যেটা সহজ স্বাভাবিক বিষয়, সেটাকে যদি ধরে নেই যে দলগুলো তাদের এরকম দাবি মাঠে আনছে কারণ তারা চায় তাদের কথা শোনা হোক, মানে যে দল ক্ষমতায় যাবে বলে মনে হয়, যে দল বড়, তাদের সাথে তাদের কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রশ্ন আছে, তাদের কিছু সিট নিয়ে কিছু নেগোসিয়েশনের প্রশ্ন আছে, এগুলো যদি এরকম হতো সেই চাপে রেখে এটা হলে, এটা পলিটিক্যাল যে সিস্টেম এটা খারাপ না। আমি মনে করি, আমি প্রায়ই বলি ডেমোক্রেটিক সিস্টেম কিন্তু এই চাপ দেয়া, চাপের মাধ্যমে নেগোশিয়েট করা, আবার চাপ দেয়া, ও আবার চাপ নিতে না চাওয়া, ডেমোক্রেটিক সিস্টেম এভাবে কাজ করে, এতে সমস্যা নাই অ্যাপারেন্টলি। কিন্তু যে কথাটা আপনি বললেন, যদি সত্যিকার অর্থে, তারা মুখে তো বলছেন, আমরা বারবার বলি যে পলিটিক্সের মুখের কথা সবসময় আমরা আক্ষরিকভাবে ধরে নেব না। আবার এটাও সত্য, তার মনে যেটা আছে হয়তো তিনি সেটা মুখেও বলছেন অনেক সময়। এটা যদি মনের কথা হয়, যেটা ছাড়া আমি নির্বাচনে যাব না, আমরা আসলে একটা খুব মেজর ক্রাইসিসের দিকে যাচ্ছি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ আছে এই মুহূর্তে বাংলাদেশে, বিএনপির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল থাকতে হয়, বিরুদ্ধ শক্তি থাকতে হয়। এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ পলিটিক্যাল শক্তি হচ্ছে জামায়াতে ইসলামী। এবং আমরা নির্বাচন, এনসিপিকে তো আমরা নির্বাচন করতে দেখিনি, কিন্তু নির্বাচন কিছু স্থানীয় নির্বাচন করেছে বা জাতীয় নির্বাচনও করেছে, এবং খানিকটা শক্তি আমরা ইসলামী আন্দোলনের দেখেছি। তাদেরও এক ধরনের জনসমর্থন আছে, তারাও কিন্তু এই পিআর এর কথা বলে নির্বাচনের বাইরে থাকার আলাপ করছে, এনসিপি আলাপ করছে। এটা আমাদের জন্য একটা ডিজাস্টারাস জায়গা হবে। আমি সবার কাছে একটা কথা বলতে চাই, সব পক্ষকে, যেমন ধরুন লোয়ার হাউসে পিআর একটা অ্যাবসার্ড আইডিয়া, এটা বাদ। রাদার উচ্চকক্ষ বা জুলাই সনদ নিয়ে আরো এটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক কিভাবে হতে পারে, বা উচ্চকক্ষে আপার হাউসে যেটা ওই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ওখানে হতে পারে কিনা, বা এই যে নিয়োগগুলোর ব্যাপারে যেসব জিনিস আটকে আছে সেসব জায়গায় নেগোশিয়েট সব দিক থেকে করে যাওয়া। একটা নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে এবং জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন এনারা সেটায় পার্টিসিপেট করছেন না, এটা আমাদের জন্য একটা ডিজাস্টার। একটা কথা মনে রাখতে হবে, এই পরিস্থিতি বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে ফেলবে। কেউ যদি মনে করেন আমার নির্বাচনে না যাওয়ার অধিকার আছে, সেটা আছে, কিন্তু এই সরকারের অধীনে একটা ফেয়ার ইলেকশন হবে। শুধুমাত্র কিছু নিজের দাবি মানা হলো না বলে আগেই নির্বাচনে যাওয়া হয়নি। কারণ আমি আমার রেফারি যে আছে আমরা তাকে রিলাই করতাম না যে ও এক পক্ষের হয়ে খেলে, সে নিরপেক্ষ না। এই সরকারের অধীনে কিছু ঝুঁকি আছে, কিন্তু আমরা কেউ এটা বলি না। যেমন আমি আপনার অনুষ্ঠানেও বলেছি, আমি অনেক জায়গায় বলি, এই সরকারের এক ধরনের সফট কর্নার বা পজিটিভ অ্যাটিটিউড এনসিপির প্রতি আছে। আমি এখানে আবার বললাম, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন ডক্টর ইউনূসের সরকার এনসিপিকে অন্যায় ফেভার নির্বাচনে দেবে কিনা, আমার উত্তর হচ্ছে না। ডক্টর ইউনূসের ওইটুকু মানে অথেন্টিসিটি, ওইটুকু রিলায়েবিলিটি আমার কাছে আছে। ওনার সফট কর্নার থাকে, ওনার আছে, আমি মনে করি। নির্বাচনে অসম্ভব ম্যানিপুলেট করবে, এটা বিশ্বাস করা যায় না। অসম্ভব। উনি যে সিটে বসেছেন, ওই সিটের যে দায়িত্ব এটা উনি পালন করবেন। তো এরকম একটা সরকারের অধীনে শেষ পর্যন্ত নির্বাচনে যাব না, এই বোধ থাকা একেবারেই উচিত না। এটা ডিজাস্টার তৈরি করবে। তারা যারা বলছেন, তারা যদি মিন করে থাকেন, আমরা আসলে একটা বিপদের দিকে আগাচ্ছি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন যে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। এরা বলেছেন বৃহস্পতিবারে
শনিবারে আবার এক অনুষ্ঠানে, এটা শনিবারে বলেছেন, বৃহস্পতিবার আবার এর আগে গুলশানে তার বাসভবনের সাংবাদিকদের ডেকে নিয়ে তিনি বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, যারা বয়কটের চেষ্টা করবে তার রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এসব বক্তব্যের কার্যকারিতা কি আদৌ আছে? আমার মনে হয় আছে, এবং আমি বিশ্বাস করতে চাই। যেমন আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরি, মানে জামায়াতে ইসলামীর সামনে কিন্তু একটা ঐতিহাসিক সুযোগ এসে হাজির হয়েছে। তাদের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার একটা কালিমা ছিল, সেই কালিমা তাদের ক্ষমা চাওয়া বা এটাকে ডিল করা ছাড়া যাবে না। কিন্তু রাইট একটা কজে 24 সালে তাদের গুরুত্বপূর্ণ রোল ছিল, তাদের ছাত্র সংগঠনের, রাজনীতি সবার ছিল, দলের বাইরে ছিল, জামাতেরও সিগনিফিক্যান্ট রোল ছিল। সুতরাং তারা বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তাদের উপরে দীর্ঘ সময়ের অপারেশন ছিল আওয়ামী লীগের দিক থেকে, সেগুলো কাটিয়ে তারা মুক্তভাবে রাজনীতি করতে পারছেন। সামনের নির্বাচনে তাদের সিট কত হবে আমি জানি না, কিন্তু তাদের চেয়ে বেশি সিট বিএনপি ছাড়া আর কেউ পাবে না, অন্তত পারসেপশন এরকম। সুতরাং দ্বিতীয় সর্বোচ্চ আসনে তারা থাকবেন পার্লামেন্টে। এইরকম একটা পরিস্থিতির সুযোগ আসলে তাদের নেওয়া দরকার। এবং রাজনীতি তো একবারে শেষ হয়ে যায় না, মানে ওনারা যদি বিরোধী দল হন বা এনসিপির কথাও বলছি, সংসদের বাইরে দুর্দান্ত পারফর্ম তারা করতে পারেন। এই ঐতিহাসিক সুযোগ তাদের হারানো ঠিক হবে না। এবং সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলছেন, আমি মনে করি যে তাদের এই বয়কটটা তাদের রাজনৈতিক ক্ষতি করবে। যদিও একটা আলাপ আছে এরকম জামায়াত ইসলামী সম্পর্কে, তারা মাঝে মাঝে ঐতিহাসিক ভুল করেন। এটা যাই, আপনি যে কথাটা বললেন যে জামাত মাঝে মাঝে ভুল করে ফেলে, এখানে আরেকটা কথা রাজনীতিতে প্রচলিত রয়েছে, সেটি হলো জামাতের যখন সুসময় থাকে তখনই ভুলটা বেশি করে। আমি আপনার সাথে একেবারেই একমত। কয়েকটা ভুলের কথা যদি বলি, যে সেই 47-এ যখন এই ভূমির মানুষজন তার অধিকার সে বুঝতে পারলো, মানে আমরা বলি আসলে ধর্মীয় আইডেন্টিটি ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, আসলে তা না। এটা এই অঞ্চলের মুসলিমদের আসলে হিন্দু জমিদারদের যে অন্যায় অত্যাচার টর্চার ছিল তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে সেটা হতে গেল। তখনও তারা এই পাকিস্তান তৈরির পক্ষে ছিলেন না। 1971 সালের ভূমিকার কথা সবাই জানেন। 86 সালে আওয়ামী লীগের সাথে তারা এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন, আর একটা ডিজাস্টার 96-তে। এবং 2008 সম্পর্কে আমি নিশ্চিত না, এটা পাবলিকলি আসেনি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় শুনেছি সেই নির্বাচনে, মানে বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য তাদের তীব্র চাপ ছিল। তারাই মূলত সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনে যাবেন, এবং বলা হয়েছিল তারা না গেলে, বিএনপি না গেলে তারা একাই নির্বাচনে। না, এটা সঠিক তথ্য, চাপটা ছিল, সবাই জানে। তাহলে আমরা এই সবগুলো ল্যান্ডমার্ক যদি নেই, আসলে খুবই সুসময়ে থাকা অবস্থায় খুবই ভুল সিদ্ধান্ত তাদের নেওয়া হয়েছে। তো আমি মনে করি একটা দল ম্যাচিওর্ড হয়েছে, তারা আগের ভুলগুলো বিবেচনা করবেন, করে তারা এবার আর ভুল করবে না। কারণ আমি নির্বাচনে না যাওয়া, যে কোনো দাবি, তাদের দাবি ইভেন ন্যায্য হতে পারে, যে এই দাবিটা ঠিক হলো, নেওয়া হয় নাই, একটা দাবিতে নির্বাচন বর্জন করার স্কোপ আছে। আবারও বলছি, যদি আপনার মনে হয় এই সরকার, ইভেন এই সরকারের ব্যর্থতা থাকতে পারে, এই সরকারের আইন শৃঙ্খলা ভালো করে নাই, কিন্তু এই সরকার নিউট্রাল না, এই সরকার কোন একটা দলের হয়ে নির্বাচন ম্যানিপুলেট করবে, এই সন্দেহ না থাকলে নির্বাচনে যাওয়া উচিত। এই সন্দেহ এই সরকারকে আমি মনে করি না কারো করা উচিত। ওনাদের ইনএফিসিয়েন্সি আছে, হয়তো নির্বাচন ম্যানেজমেন্টেও তাদের ভুল হবে, কোনো জায়গায় হাঙ্গামা হবে, স্টেপ নিতে পারবেন না, নানান কিছু হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সরকার ডিসাইড করেছেন যে আমি একে নির্বাচনে পাশ করাবো। আই ওন্ট বিলিভ দিস। আমি ওনার সমালোচক হওয়ার পরও বলছি, আমি বলছি, কেউ আমাকে এটা বিশ্বাস করাতে পারবেন না যে উনি এটা করবেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। আপনি একটা পয়েন্ট বলেছেন যে কোনো রাজনৈতিক দল বয়কট করতে পারে যদি সরকার কারোর প্রতি বায়াসড থাকে, কিন্তু এখানে আরও কিছু বিষয় মানে সংযুক্ত হয়েছে। আপনি জানেন যে নির্বাচনে
লেভেল প্লেইং ফিল্ড নিয়ে খুব বেশি কথা উঠছে। জামাত এবং এনসিপি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। বিএনপি কিছু নেতার বক্তব্যে আসলে এই আশঙ্কাকে জোরদার করেছে বলে অনেকে বলছেন। দানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। একজন নেতা বক্তব্য রাখেছেন, আমরা আসলে কারণ নামটা উল্লেখ করতে চাচ্ছি না যেহেতু উনি এখন উপস্থিত নেই। ওসিকে উলঙ্গ করে এলাকা থেকে বের করার হুমকি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, 14 গ্রামে আমরা স্লোগান বদলে দেব, 14 গ্রামে এটার কোনো সুযোগ নেই, আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব, আমার ভোট আমি দেব, দানের শেষে দেব, আজ থেকে 14 গ্রামে এটাই চলবে। এসব বক্তব্যের কারণে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কার জন্ম হতেই পারে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই কারণে ইদানিং সাধারণ মানুষের একটা প্রশ্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো, আর যদি হয় সেটা সুষ্ঠু হবে তো? যে মন্তব্যগুলোর কথা বলছেন আমি খুবই খুবই দুঃখ পাই হচ্ছে, আবার একটু সান্ত্বনাও দেই নিজকে। কেন দুঃখ পাই সেটা বলি। মানে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে এসব আলাপ চলবে না, এটা কিন্তু এই মেসেজটা সবার পাওয়ার কথা ছিল, দরকার ছিল, উচিত ছিল। রাতারাতি সব পাল্টাবে না, কিন্তু এগুলো চলবে না। রাইট। আবার নিজকে সান্ত্বনা দেই, মানে একটা মানুষ দশকের পর দশক এগুলো বলে রাজনীতি করেছে, তার জন্য হয়তো এগুলো একরকম বেরিয়ে যায়, কিন্তু আমি এগুলোকে রেটরিক হিসেবে নিতেও প্রস্তুত না। অনেকে বলে যে এগুলো পলিটিক্যাল রেটরিক, হয়তো পলিটিক্যাল রেটরিক মানলাম, কিন্তু এগুলো প্রত্যেকটা সংঘাত এবং সহিংসতার কথা আছে। সো এটা বিভৎস মন্তব্য। আমি মনে করি এগুলোর ব্যাপারে তাদের দল ব্যবস্থা নেবেন, কিন্তু আমার আবার কিন্তু আছে, এটা লেভেল প্লেইং ফিল্ড নেই আমরা বলবো না। কারণ হচ্ছে এই মন্তব্যগুলো হচ্ছে এগুলো অফেন্সিভ। আমরা আসলে দেখবো এটা মূল কখন দেখবো, যখন তফসিল ঘোষণা হয়ে যাবে, তখন এই ধরনের মন্তব্য যদি করা হয়, তখন তো নির্বাচন কমিশন চার্জে, সরকার তাকে সাপোর্ট দেবে, এসবের ব্যাপারে তারা কি ব্যবস্থা নিচ্ছে সেগুলো দেখার জন্য আমরা বসে থাকবো। সেটা যদি না হয়, বা এই যে কেউ মনোনয়নপত্র দিতে গেছে, কেউ ক্যাম্পে, তারপরে যখন ক্যাম্পেইন শুরু হবে, কোথাও যদি সমস্যা কেউ কাউকে করে, তখন আমরা আসলে এগুলো ধরবো যে লেভেল প্লেইং ফিল্ড নেই। এই মন্তব্যগুলোকে আমি বিচ্ছিন্ন মন্তব্য হিসেবে দেখতে চাই, যদিও আমি আবারও বলছি আমি এগুলো এন্ডোর্স করি না। 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, আমার জিহ্বা সংযত রাখতে হবে। পলিটিক্যাল বাকবিতণ্ডায় তর্ক বিতর্ক হবে, ঝগড়াঝাটিও হবে, কিন্তু একটা রেড লাইন আছে, সে রেড লাইন কেউ ক্রস করতে পারবে না। এইসব রেড লাইন আমরা আসলে ক্রস করতে দেব না। এই যে আলাপ হচ্ছে, এর আগেও আমি বলছি, এই ধরনের মন্তব্যের জন্য ইভেন এই একই ধরনের মন্তব্যের জন্য বহিষ্কৃত হয়েছে, শোকজ হয়েছে, এগুলো হয়েছে, এগুলো আরো শক্তভাবে হয়ে দলগুলোর বার্তা দেওয়া উচিত। সো এটাকে ঠিক নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনই নেই, এটা বলা যাবে না। আর আমি লেভেল প্লেইং ফিল্ডের একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সিদ্ধান্ত আমরা খেয়াল করলাম, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ডিসি এবং এসপি বা ওসি এগুলো লটারি করে তারা নির্বাচনের আগে আগে পরিবর্তন করে দেবেন। সো এই যে একটা তদবিরবাজি, আমার পছন্দের ও লাগবে সে লাগবে, আমি ধারণা করি যে এটা একটা ভালো সমাধান করতে পারে। ডক্টর জাহিদ, বিএনপি ও তার সমমনা দলগুলো বলছে সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সরকারের। আমরা জানি প্রফেসর ইউনূসের সরকার মূলত ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলের সরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা কোনো অংশেই কম নয়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যে এই সময়ে রাজনৈতিক দলের দায়িত্ব আরও বেশি। তারা চাইলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব, না চাইলে নয়। আপনার মত কি? প্রাথমিক মত একটু কঠোর কথা বলি সরকারকে নিয়ে, পরে আমি আসলে পরের যে বক্তব্যটা এটাকেই সমর্থন করি। কেন? মানে আমি প্রথম টাফ কথাই বলছি, সরকারকে পারতে হবে। আমি ভোট রিগ করতে চাই, আমি রাতের বেলা সিল মেরে ফেলতে চাই, দিনের বেলা মারতে চাই, আমি আমার প্রতিপক্ষকে জিততে দিতে চাই না, তাকে পেটাতে চাই, আমি করতে চাই এগুলো, ছলে বলে কৌশলে আমি জিততে চাই। কিন্তু একটা সরকার আছে, নির্বাচন কমিশন আছে, সরকার আছে, এটার থেকে যার উপরে সমস্যা হচ্ছে তাকে রক্ষা করার জন্য। আমি প্রায় বলি কথাটা, এগুলো সরকারের চ্যারিটি না, এগুলো সরকারের বেতনভুক্ত প্রজাতন্ত্রের কর্মচারী। তাদের এই কাজ করার জন্য আমরা বেতন দেই, সুযোগ সুবিধা দেই। এবার সরকারের দিক সরিয়ে যদি আমি আপনি এখন আলোচনা করি, এটা সরকারের অজুহাত নেব না, আবারও বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা একদিন বলেছে মানুষ এখন বাধা দেয় না, মানুষ ভিডিও করে, এই কথা বলার কথা ওনার না, ওনার পুলিশ এগুলো ঠেকাবে। আপনি আমি এখন যদি কথা বলি, সেটা হচ্ছে এটা ফ্যাক্ট, একটা বিধ্বস্ত সিস্টেমের মধ্যে সরকার কাজ করছে, পুলিশের কনফিডেন্স এখনো পুরোপুরি ফিরে আসেনি, এটা ফ্যাক্ট, এবং ফিরে আসার বহু বছর লেগে যেতে পারে।
সেনাবাহিনী আর কতই বা আপনি দেবেন। আর সেনাবাহিনীর সঙ্গে আমরা প্রায় একটা কথা বলি, সেনাবাহিনী ডেটারেন্ট হিসেবে কাজ করে, তার পোশাক, তাকে দেখলে মানুষ ভয় পায়, সমীহ করে, শ্রদ্ধাও করে, কিন্তু সে তো এই ক্রিমিনালদের ইনফরমেশন ডেটাবেজ এগুলো তো তার কাছে থাকে না। নির্বাচনের ব্যাপারে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, গ্রেফতারও দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা তো অত হবে না যতই বাড়ানো হোক। তো ফলে একটা নিরাপত্তা বা আইন শৃঙ্খলা জনিত ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। আর আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাই সেনাবাহিনী ডেটারেন্ট হিসেবে কাজ করে, ওকে দেখে আমি ভয় পাই, কিন্তু সেনাবাহিনী এগুলো ট্যাকেল করতে যাওয়া ঠিক না। ওনার ট্রেনিং ভিন্ন, কিন্তু পুলিশের ট্রেনিং আমাদের, যদিও শেখ হাসিনা পুলিশকেও মিলিটারাইজ করেছে, মানুষকে মেরে ফেলো, পুলিশের ট্রেনিং কিন্তু সেরকম না। কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং তো হত্যার ট্রেনিং, আপনি তো শত্রুকে গুলি করবেন। সো সেনাবাহিনী এগুলোতে ইনভলভ কম হওয়া ভালো। তো বিদ্যমান পরিস্থিতিতে আসলে নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং হবে যদি দলগুলো আসলে নিজেদের মধ্যে প্রচুর হাঙ্গামা করে। এবং একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে, যারা বিরোধী দল হবে, যারা বলে আমি দেশের ভালো করব, তাকে জনগণের সামনে এটা দেখাতে হবে যে তুমি শৃঙ্খলাবদ্ধ একটা দল। এবং রাজনৈতিক দলগুলোর এইবার অন্তত যথেষ্ট সহযোগিতা নিজেদের মধ্যে করতে হবে, তাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে, তার দলকে সামলানোর চেষ্টা করতে হবে, যাতে এই নির্বাচনে কেওস, সহিংসতা এগুলো কম হয়। ইদানিং আপনি অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন, আপনার বিরুদ্ধে একথাটা বলা হয়। জি, একটা প্রশ্ন করি যে রাজনৈতিক দলগুলো কি আপনার ভাষায় সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে, নাকি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে রাজনৈতিক দলগুলো নিজেরাই ব্যর্থ হচ্ছে? কোনটা? দুটোই। আমরা তো আসলে যতই কথা বলি, আমরা খুব সভ্য ডিসিপ্লিন জাতি না। এবং শেখ হাসিনা, আমি প্রায় যোগ করি যে শেখ হাসিনা 15 বছর আমাদেরকে আরও একেবারে বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল বানিয়ে ফেলেছে। তো সরকার দুর্বল হলে সেটার সুযোগ তারা নেবে, কোনো সন্দেহ নেই। আর জুলাইয়ের চেতনা ধারণ করে কি করে না, এটা নিয়ে আমার ডিবেটটা অন্য জায়গায়। আমি যদি এভাবে বলি, কোনো দল চেয়েছিল জাস্ট শেখ হাসিনাকে সরাতে হবে, সরালে আমি ক্ষমতায় যাব, রেজিম চেঞ্জ হলে আমি ক্ষমতায় যাব, আমি ক্ষমতায় গিয়ে সবাই না অন্তত, আমি নাম তুলে বলি, আমার নাম তুলে বলতে সমস্যা নেই, বিএনপির গ্রাসরুটের লোকজন তো প্রচুর চাঁদাবাজি বা দখলবাজির সাথে জড়িত হয়েছে। এটা আমার কথা, এটা বিএনপিরও কথা, কারণ বিএনপি বহিষ্কার করে, বিএনপি বহিষ্কার করার মাধ্যমে কিন্তু স্বীকৃতি দিচ্ছে যে ও এটা করছে। তো ওর ওই গ্রাসরুটে রয়েছে যে একসময় শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টও করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, টর্চার হয়েছে বছরের পর বছর, এটা তো ভুল না, কিন্তু তার মনে স্বপ্ন হয়তো ছিল আমি যদি ওকে সরাতে পারি আমি ওই চাঁদাবাজির জায়গাটা দখল করতে পারবো। নাহলে কেন করে, আমি যদি পরবর্তী স্টেপটা দেখি। তো তাই যদি হয়ে থাকে, শেখ হাসিনাকে সরানোর চেতনার কথা যেটা বলছি, এটা সবার জন্য একই না, প্রত্যেকে একই কারণে শেখ হাসিনাকে সরাতে চায়। সেই কারণে যেটা হয়েছে, শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে প্রত্যেকে তার যা যা চিন্তা সেটা অনুযায়ী চলে গেছে, সেগুলো হচ্ছে। আমি আবার এই বিএনপির সমালোচনার পরও বলছি, বিএনপির টপ লিডারশিপ কিন্তু যে চেতনার কথা বলি সেটা তারা মোটা দাগে বেশ ধারণ করেন। তারা সংস্কারের আলোচনায় এনগেজ করছেন, তারা তাদের সংস্কারের প্রস্তাব আগে দিয়েছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন এদের বিরুদ্ধে। মানে মোটরসাইকেল শোভাযাত্রা করার জন্য বিএনপির অত্যন্ত পাওয়ারফুল একজন যুগ্ম মহাসচিবকেও শোকজ করা হয়েছিল, উনি মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। সো এই স্পিরিট আবার দলগতভাবে আছে, কিন্তু আমার ব্যক্তি পর্যায়ে অনেকের কাছে নাই, ও এগুলো বোঝেই না, ও জাস্ট ওইটা করার চেষ্টা করেছে। সেই কারণেই ঘটনাগুলো ঘটে বলে আমি মনে করি। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ টেলিভিশন নতুন আঙ্গিকে দেশব্যাপী শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ি 2025। প্রতিযোগিতার বিষয়ভিত্তিক বিভাগ: অভিনয় বিভাগ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক; নৃত্য বিভাগ, সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য; সঙ্গীত বিভাগ, দেশাত্মবোধক বা আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হান্ত, নাচ। 6 থেকে 11 বছরের নিম্নে শিশুরা ক গ্রুপে এবং 11 থেকে 15 বছর পর্যন্ত কিশোর কিশোরীরা খ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আবেদনের সময়সীমা 15 আগস্ট 2025 থেকে 5 সেপ্টেম্বর 2025। আবেদন বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া: অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগণ বিনামূল্যে নির্ধারিত ফর্মে আবেদন করে রেজিস্ট্রিভুক্ত হবেন।
আবেদন ফর্ম বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bt থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bt থেকে গুগল ফর্ম পূরণ ও চাহিত প্রমাণক আপলোড করে সাবমিট করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ 3টি বিষয়ে আবেদন করতে পারবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্ম সনদ, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ইমেইল notunkuri@gmail.com অথবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশন সদর দপ্তর রামপুরা ঢাকা 1219 বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণপূর্বক নতুন কুড়ি btv@gmail.com ইমেইলে বা রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে কিংবা গুগল ফর্মে নির্ধারিত কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে। যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। একাধিক পদ্ধতিতে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এনে তো সারা পৃথিবীতে একটা তছনছ অবস্থা দাঁড়িয়ে গিয়েছে। জি, আমরা অনেকটা রক্ষা পেয়েছি বলা যায়। শিওর। নিঃসন্দেহে আমরা প্রবল প্রতিদ্বন্দ্বিতায় একেবারেই পড়িনি। আমাদের যারা মূল প্রতিদ্বন্দ্বী দেখা গেল তাদের সাথে রয়েছি অথবা তাদের চেয়ে পিছনে আছি। অনেক ভালো আছে। মাঝখানে একটা বড় ঘটনা ঘটেছে, সেটি হলো ভারতের ডিজাস্টার অবস্থা। আপনি জানেন, প্রথম 25% শুল্ক আরোপ করা হয়, পরে শাস্তি হিসাবে, বিশেষ করে নির্দিষ্ট করে বলি, রাশিয়া থেকে তেল আমদানির শাস্তি হিসাবে তাদেরকে আরও 25% আরোপ করা, মোট 50%। আর আগে যেটা ছিল সেটা তো রয়েছেই। সব মিলিয়ে আসলে প্রকৃতপক্ষে যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা হলো ভারতের অনেক শিল্পই মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। সব মিলিয়ে আসলে ডিজাস্টার অবস্থা। এবং সবশেষ যেটা আরও খারাপ খবর দিল্লির জন্য, সেটি হলো যে তাদের যেটা বৈঠক হওয়ার কথা ছিল অতিরিক্ত 25% শুল্কের ব্যাপারে একটা ফয়সালা করা যায় কিনা, সেই মিটিংটাও ওয়াশিংটন স্থগিত করে দিয়েছে। সব মিলে কি দাঁড়ালো? দুজন চরম ইগোইস্টিক মানুষ, দুজন ফ্যাসিস্ট, আমি দুজনকে ফ্যাসিস্ট বলি, দুজন ফ্যাসিস্ট মানুষ যখন পরস্পরের সাথে ইন্টারাক্ট করেন, দুজন যদি একই চিন্তা করেন তখন তারা মারাত্মক শক্তি। একসময় মোদি ট্রাম্প, মানে একজন একজনের জন্য কি খাতির, দুজন বন্ধু, মোদি গিয়ে ভোট চেয়ে আসেন। হিটলার মুসোলিনি, দুই ফ্যাসিস্ট যখন একই চিন্তা করেছেন, মারাত্মক কিছু হয়ে গেছে। কিন্তু তারা যদি পরস্পর ভিন্ন চিন্তা করেন, যা হতে পারে তার প্রমাণ হচ্ছে এটা। মানে এটা একটা চমৎকার টেস্ট কেস। প্রাথমিকভাবে আমার মনে হচ্ছিল প্রাথমিক এই ঘটনাগুলোর পর দুই পক্ষই বাস্তবতা বুঝবে, কিন্তু ওই ফ্যাসিজমে যেটা হয়, উভয়ই নার্সিসিস্ট হন, আত্মপ্রেমিক, মানে তারাই অনেক কিছু। এখন ট্রাম্প তার প্রাথমিক পদক্ষেপ নেয়ার পর যখন আরও 25% ট্যারিফ ইম্পোজ করলেন, এখানে আমি যোগ করবো এই ট্যারিফটা বা বাণিজ্য আলোচনা স্থগিতের সাথে কিন্তু পুতিনের সাথে ট্রাম্পের বৈঠকের একটা সম্পর্ক আছে, সেই জায়গায় আসছি। তো এই ট্যারিফ ইম্পোজ করার পর যদি মোদি সফট অ্যাটিটিউড দেখাতেন, তারা ধাপে ধাপে আমি কিনি নাকি, তুমিও তো এটা কেনো, তুমি ওটা কেনো, এগুলো সব সত্য কথা, ইউরোপ এটা কেনে ওটা কেনে বলে বিরাট তালিকা ধরিয়ে দিয়ে বলছে এগুলো তুমি করছো, তুমি আমাকে এগুলো বলতে এসছো। অফিসিয়াল স্টেটমেন্ট তাদের ফরেন মিনিস্ট্রি অফেন্সিভে নেমেছে। আচ্ছা, তারপর মোদি ওই যে সাংহাই কোঅপারেটিভ অর্গানাইজেশন যেটা, সেটায় উনি সাধারণত যাওয়ার কথা না, চায়নার সাথে সম্পর্ক ভালো না, কিন্তু যাবেন। উনি পুতিনকে ফোন করেছেন, করে টুইট করেছেন, পুতিন মাই ডিয়ার ফ্রেন্ড। এই মাই ডিয়ার ফ্রেন্ড কথাটা উনি আগে ট্রাম্পকে নিয়ে খুব লিখতেন, মানে এটা আবার খোঁচা। এখন ট্রাম্পের মতো একজন মানুষ কিন্তু এই ব্যক্তিগত খোঁচাগুলো গায়ে নেয়,
মানে আমেরিকা যিনি চালান তার এগুলো গায়ে নেওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পও নেয়। না কিন্তু সমস্যা হচ্ছে ভারত এই জিনিসটা ধরতে পারছে না, বা ধরতে পারলেও পারবে না, কারণ ভারতেরও মোদির ব্র্যান্ডিং ট্রাম্পের যে ব্র্যান্ডিং একই ব্র্যান্ডিং। যা ও এখন ট্রাম্পের সাথে চাপে পড়ে শক্ত অ্যাটিটিউড দেখাচ্ছে না, এটা যদি করতে না পারে মোদির রাজনীতি নেই। মানে শুধু তাই না, আমি অবাক হয়েছি, মানে শশী থারুরকে দেখছি, তার মতো সেন্সিবল মানুষকে, সেও মনে করে আমেরিকাকে কিছু দেখিয়ে দিতে হবে, সো সেও দেখিয়ে দেওয়ার আলাপ করছে। এই জায়গায় এখন এটা পড়ে গেছে এবং এটা ডিজাস্টার তৈরি করছে। এটা একটা কারণ। আরেকটা কারণ আমি যেটা বলছিলাম, আমরা জানি আলাস্কাতে ট্রাম্পের সাথে পুতিনের একটা বৈঠক হয়েছে। ট্রাম্প ভেবেছেন যে একটা ডিল, উনি কিন্তু নির্বাচনের আগে খুব সহজে ডিল করে ফেলতে পারবেন, উনি খুব ডিল মেকার, উনি পুতিনের সাথে ওনার ভালো খাতির আছে। ট্রাম্পের মতো একটা ইররেশনাল মানুষও দেখেছে পুতিন কতটা ইররেশনাল, মানে উনি পুতিনের ইররেশনালিটিও মেনে নিতে পারছেন না। এবং আলাস্কার বৈঠকে আসলে তেমন কোনো অগ্রগতি হয়নি। রীতিমতো এটা আলাপ আছে, আপনি রেদার এখন পুতিন দীর্ঘদিন আইসোলেটেড হয়েছিলেন, আপনি আমেরিকান সয়েলে এনে তাকে রেড কার্পেট সম্বর্ধনা দিয়ে তাকে উনি কিন্তু ট্রাম্পের গাড়িতে, বিস্ট গাড়িটার নাম, সেই গাড়িতে করে নিয়ে গেছে, কিন্তু তার নিজের লিমোতে ওঠে নাই। সো পুরো বরং পুতিন এন্ডোর্সমেন্ট পেয়ে ফেরত গেছে, ট্রাম্প কিছুই পায়নি। এবং ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্টরা প্রচুর অ্যানালিসিস করছে, খুবই বিমর্ষ, খুবই হতাশ। সো ট্রাম্প যেহেতু পুতিনের সাথে সমস্যাটা সমাধান করতে পারে, কিন্তু রাশিয়ার উপরে শেষ পর্যন্ত আবার খেপবে। তো রাশিয়ার উপরে রাগা মানে হচ্ছে রাশিয়াকে যারা যারা সাপোর্ট করছে, এর মধ্যে ওই তেল কেনার ব্যাপারটা আছে। আমি ধারণা করি ওটারও একটা ইম্প্যাক্ট আছে। এখানে কিন্তু একটা মজার ঘটনা রয়েছে, সেটা হলো আপনি জানেন যে পুতিনকে চিঠি লিখেছে মাই ডিয়ার ফ্রেন্ড বলে, দুবাল গিয়েছেন সেখানে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছেন সেখানে, এবং তাকে সামনে দিল্লি সফর করেন পুতিন, এই সমস্ত বিষয়ে আলাপ হয়েছে। এবং তাদের কিন্তু একটা আশা ছিল, ভারতের একটা আশা ছিল যে পুতিন যখন আলাস্কায় বৈঠক করবেন তখন সম্ভবত এই বিষয়টাও মানে আলোচনার বাইরে অনেক আলোচনা হয় না সাইড টেবিলে, সম্ভবত এই আলোচনাটা তারা করবে। আমরা ইন্ডিয়ার মিডিয়ার কোনো জায়গায় আমরা এই আশাবাদটা দেখেছি, উকিঝুঁকি ভাবে হলেও দেখেছি আমরা, কিন্তু আসলে গোটা ঘটনাটা উল্টে গেছে না, এটা হতে পারে না। কারণ হচ্ছে পুতিন তার নিজস্ব যে সমস্যা আছে সেই সমস্যা, এবং ট্রাম্প পুতিনের উপরে তাকে ডেকেছে কিন্তু খুব প্লিজড তো না। কিছুদিন আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে মেদভেদেবের সাথে তার বাতচিত করতে গিয়ে ওখানে আমি নিউক্লিয়ার সাবমেরিন পাঠাবো তোমার ওখানে, এসব বলছেন। এবং পুতিনের ওপরে কিন্তু আরো টাফ ট্যারিফ উনি ইম্পোজ করবেন, এবং আমি এটা কিন্তু প্রেডিক্ট করতে পারি এই ইগোয়েস্টিক মানুষগুলো কিন্তু এই কাজগুলো করবে। মানে ও দুনিয়াদারের হিসাব নাই, আমি পুতিনকে খুব ভালোবাসি, পুতিন আমার জন্য করে, যখন করে নাই পুতিনের উপরে মারাত্মক স্যাংশন দিতে পারে। এবং পুতিনের সাথে যারা যারা তার অর্থনীতিকে জীবন্ত রাখছে বলে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে উনি টাফ হবেন। সুতরাং পুতিনের আসলে ওই ল্যাভারেজ ট্রাম্পের উপরে নাই যে আমি এখন ভারতকে নিয়ে কথা বলবো। পুতিন তার নিজের যে সংকট আছে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা। এখানে একটু বুদ্ধি আপনার সাথে আমি দ্বিমত করব, সেটি হলো যে পুতিনের সাথে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তাদের ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন। দুটো ব্যাপারে আমরা অন্তত লক্ষ্য করেছি, একটি হলো ব্রাজিলের ব্যাপারে, আর একটা হলো ভারতের ব্যাপারে। কিন্তু চীনের ব্যাপারে এখনো কিন্তু তারা সেই ধরনের পদক্ষেপ নেয়নি, অলরেডি 7 মাস সময় দিয়েছে। তেল কেনার যে প্রশ্ন এসেছে, ভারত কিন্তু এটাও দেখিয়েছে যে তেল আমার সাথে চীন বেশি কেনে, চীন বেশি কিনেছে, উইচ ইজ ফ্যাক্ট। সমস্যা যেটা হয়েছে, চীনের সাথে আসলে আমেরিকা ওইটুকু প্র্যাকটিক্যাল নলেজ তার আছে, চীনের অর্থনীতির যে সাইজ, চীনের অর্থনীতির উপর তার যে ডিপেন্ডেন্স, চীনের সাথে ফাইট করে আসলে সে পারবে না, এটা তার বোঝা হয়ে গেছে। সেই কারণে চীন ছাড় পেয়েছে। মানে একটা ব্যাপার হলো কি, আমরা ট্রাম্পকে, আমি প্রায় বলি কথাটা, ট্রাম্পকে কিন্তু আমি খুবই তার চিন্তার সাথে অ্যালাইন দেখি, ও কাউকে ছাড় দেয় না। কিন্তু দিনের শেষে ব্যবসায়ী, তো ফাইনালি তাই, উনি তো ব্যবসায়ী। উনি যেহেতু ব্যবসায়ী, উনি জানেন ব্যবসার ক্ষেত্রে কার সাথে মেস করা যাবে না, কার সাথে ঝামেলায় গেলে বিপদে পড়ে। তো চীন ইজ টু বিগ এবং এতটাই স্ট্রং, চীনের সাথে ওই একই রকম এত % ট্যারিফ বসিয়ে দেয়, চীন তো পাল্টা ট্যারিফ দিতে থাকবে। এটা তো ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়েছে, চীন দিয়েছিল না আগের বার, তো এখন ইন্ডিয়া তার জায়গা থেকে দেবে কি দেবে না, শেষ পর্যন্ত ওর অর্থনীতির ওই শক্তিই নাই যে আমেরিকাকে পাল্টা সে রেসিপ্রোকাল ট্যারিফ দেবে। থারুর তো বলছে, ও তো রেসিপ্রোকাল ট্যারিফ বলছে আমার হয়ে, তো এখন ও তো আমাকে দিচ্ছে, এবার আমরা তাহলে রেসিপ্রোকাল দেই, আমরা আমাদের দিক থেকে দেই। অ্যাপারেন্টলি সত্য, কিন্তু ইন্ডিয়ার ওই শক্তি নেই, চীনের আছে। চীন যদি দিতে শুরু করে তাহলে আমেরিকা আসলে টিকে থাকতে পারবে না। সো এই একটা জায়গায় সে প্র্যাকটিক্যাল বিহেভ করছে আর কি। আপনি নিশ্চিত থাকেন, মানে মোদি কিন্তু অলরেডি বলছে যে তার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে, হয় তার ক্যারিয়ার শেষ হবে অথবা সে ভাঙবে। ইন্ডিয়াকে দুটোর একটা, তার ক্যারিয়ার শেষ হলে অন্য যে আসবে সেও কিন্তু আমেরিকার সাথে কমপ্লাই করবে। তো ট্রাম্প জানে ইন্ডিয়াকে চাপ দিয়ে কাবু করা যাবে, চায়নাকে চাপ দিয়ে কাবু করার পর্যায় থেকে চায়না অনেক আগেই সরে আসছে।
এখানে দুটো প্রশ্ন এসছে, ইদানিং প্রচুর আলোচনা হয়েছে দক্ষিণ এশিয়ার উনি সবচেয়ে বড় ভাই, এই ধরনের একটা অ্যাটিটিউড তার দীর্ঘদিন ছিল, এবং বিজেপির যে গদি মিডিয়া তারা প্রচার করতো বিশ্বগুরু হিসেবে। আসলে সবগুলি বোধহয় ধূলিসাৎ হওয়ার পথে একদম। এবং আপনি নিশ্চয়ই ওনার রাজনীতি শেষ। এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন। সবচেয়ে বড় কথা যে গোটা ইন্ডিয়ার অর্থনীতিতে যে ধরনের ধাক্কা, এটা সামলে ওঠা কঠিন, কারণ ইন্ডিয়ার অর্থনীতি কিন্তু আকারে বড় কিন্তু শক্তিশালী না, শক্তিশালী গুটি কয়েক ব্যক্তির হাতে পয়সা, কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু কোনো পয়সা নেই, এবং তারা প্রকৃতপক্ষে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে গরিব দেশ, যে যতই বলুক না কেন। তাহলে এই অবস্থাটা যে দাঁড়ালো ইন্ডিয়ার, যে এই প্রতিবেশী দেশগুলোর সাথে আগের থেকেই একদম সম্পর্কের খারাপ অবস্থা, এবং বিশ্বেও তার অবস্থাটা খুব নাজুক হয়ে দাঁড়ালো। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আমি মোদির ক্যারিয়ারের পতন দেখছি টু সাম এক্সটেন্ট। কারণ হলো কি, আপনার সকল জাতীয়তাবাদ খুব লম্বা সময় সাস্টেইন করবে না। একটা ছোট উদাহরণ দেয়, যেহেতু আমাদের সাথে রিলেটেড, গার্মেন্টে আমরা ওদের চাইতে ভালো, তারপরে বেশ কিছু আমাদের প্রাইস সেগমেন্টের বেশ কিছু জিনিস ইন্ডিয়াতেও যেত, যেমন চায়না বা ভিয়েতনাম ইভেন আমাদের চাইতে হায়ার প্রাইস সেগমেন্টে কাজ করে। তো ওদের প্রচুর কাজের অর্ডার আমাদের দেশে আসছে, আমরা রিপোর্ট দেখছি। তো এইরকম ভাবে 50% ট্যারিফে আসলে কেউ টিকতে পারবে না, ওদের কোনো সম্ভব না। সুতরাং ওদের অর্থনীতি কলাপস করবে, এবং মোদির আসলে টিকে থাকা কঠিন। একটা একটু অপ্রাসঙ্গিক হলেও খুব ফানি একটা জিনিস সামনে আসলো। মোদি তার দলের সিনিয়রদেরকে দল থেকে বা পাওয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা নিয়ম করেছিল অলিখিত, 75 বছরের বেশি হলে সে দলে থাকতে পারবে না, পাওয়ার মানে পদে বা এরকম পাওয়ারে থাকতে পারবে না। মোদি তো 75 পার হচ্ছে, এবং এখন ওই আলাপটা আসে। মোদি যদি সাকসেসফুল হতো ওইটা ধামাচাপা দেওয়া যেত। দেখবেন যে এই আলাপেরই বলি হবে, এবং আমি মোদির ক্যারিয়ারের শেষ দেখছি আসলে। মোদি আর অন্ততভাবে টিকতে পারবে না, এবং ভবিষ্যতেও যে আসবে সে মোদির মতো এত জিঙ্গোইজম দেখিয়ে যে টেকা যায় না। এটা হচ্ছে মেসেজ। একটা পৃথিবী খুবই কমপ্লেক্স পৃথিবী, এই পৃথিবীতে নেভিগেট করা সোজা না। তাদের চোখের সামনে পাকিস্তান, শুধু অর্থনীতির কথা বলছেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। ট্রাম্প ইন্ডিয়ার ইকোনমিকে ডেড ইকোনমি বলছে, মানে মৃত অর্থনীতি বলছে। সো এই হচ্ছে পরিস্থিতি। পাকিস্তানে মানে আমাদের টোটাল এশিয়ার মধ্যে সবচেয়ে কম, এবং 19%। এবং আরো মজাটা দেখেন, বাংলাদেশের সাথে অভিজ্ঞতা, মানে শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে কেন, এর জন্য আমাদের ভিসা বন্ধ হয়ে কার লস হলো, মানে এই বোধটাও একটা স্টুপিড কান্ট্রির পলিসি মেকার, স্টুপিড পলিসি। আমরা যোগ করি আপনাকে, বিজেপির যে পশ্চিমবঙ্গে বিজেপির যে অবস্থাটা ছিল, তারা 26 ইলেকশন খুব ভালো করবে, এই কারণে কিন্তু তাদের অবস্থা সেখানে চরমভাবে খারাপ হয়েছে। আমরা প্রচুর রিপোর্ট দেখেছি, হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে। ওর কেনাকাটা, ওর হসপিটাল, ওর ট্যুরিজম, ওর ওখানে পড়তে যাওয়া, হোয়াট নট, আমার ভিসা বন্ধ করে দিয়ে বসে আছে। চিকিৎসা নামে কি পরিমাণ টাকা আমাদের ওখানে যায়, বেড়াতে যায়, কেনাকাটার জন্য যায়, রীতিমতো বাংলাদেশকে বেস করে ব্যবসা হচ্ছে, এবং ওখানকার মিডিয়া এখন রিপোর্ট করে দেখাচ্ছে ওখানে কেউ থাকছে না, কিছু না। মানে একটা দেশের পলিসি মেকাররা কতটা স্টুপিড হলে এই কাজগুলো করে। এবং ওই যেটা হয়েছে, তারা মনে করছে মানুষকে পেটে ভাত দিতে হবে না, আমি হিন্দুত্ববাদ বেচে ক্ষমতায় যাব, জয় শ্রীরাম বললেই পেট ভরবে। দিনের শেষে পেটে খাবার লাগে। সো বাংলাদেশের এটার জন্য হোক, আমেরিকার সাথে এইসব প্রবলেমের জন্য হোক, যে কোনো হোক, মানুষের যখন ওই সংকট আসবে তখন আসলে আর এগুলো থাকবে না। আপনি একটা কথা বলছিলেন যে ফেসিস্টরা এরকম করে, যেমন আমরা দেখলাম 75-এর 15 আগস্টের ঘটনার পর ভারত কিন্তু বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক কোনো কিছুই করে নাই, বরঞ্চ ফুলের তোড়া নিয়ে মুশতাকের কাছে তারা গিয়েছে, সমস্যা নেই, এটা আমরা জানি। কিন্তু আপনি লক্ষ্য করলেন হাসিনার পতনের পরে কি হলো, এখন পর্যন্ত তারা স্বাভাবিক হচ্ছে না। এর মানে ফ্যাসিস্টরাই এরকম, ওর ইগো আছে। মানে চায়নাও কিন্তু স্বৈরতান্ত্রিক দেশ, একনায়কতান্ত্রিক দেশ, তো ওটা তো এক পার্টি, ওটা চরম, মানে শি জিনপিং মারাত্মক একনায়ক, কিন্তু ফ্যাসিস্ট না। দেখবেন ও নতুন যে চেঞ্জ, তার সাথে নিজকে কনফার্ম করে সবাইকে, অথচ চায়না কি শেখ হাসিনাকে কম সাপোর্ট করেছে? কে আগে শুভেচ্ছা জানাবে ভারতীয় হাই কমিশনার এবং চায়না রাষ্ট্রদূত প্রতিযোগিতা নাম, সেটা আমরা 18 দেখেছি, 24 দেখেছি। সেই চায়না এখন দলের সবাইকে নিয়ে যাচ্ছে, তারা আসছে, মানে তারা বাংলাদেশের সাথে অ্যালাইন্ড হয়ে তার সাথে কাজ করার চেষ্টা করছে। আমি প্রায় বলি যে ঠিক আছে, শেখ হাসিনাকে আপনি রাখবেন, শেখ হাসিনা আপনাকে সার্ভ করেছে, রাখেন, এবং ভবিষ্যতে পলিসি হওয়া উচিত ছিল ভাই আর শেখ হাসিনা বাড়ানো যাবে না, ওকে ফেরত নাই দিলেন। কিন্তু যে হাজার হাজার ক্রিমিনাল আছে এদেরকে পাঠান, ওকে শেখ হাসিনাকে রেখে বলে দেওয়া উচিত ছিল এখান থেকে একটা টু শব্দ করা যাবে না, তোমার প্রাণ বাঁচাইতে আসছো, থাকো। এগুলো করবেন, এরপর আমাদের ভিসা বন্ধ করবেন, এটাই হচ্ছে ফ্যাসিস্টদের প্রবলেম। এবং এটাই দিনের শেষে আসলে রাষ্ট্রের জনগণের ক্ষতি করে। জনগণ কিন্তু বুঝতে শুরু করেছে, গত নির্বাচনে বিজেপির ওই রমরমা আর ছিল না, আমি মোটামুটি নিশ্চিত সামনে তারা তো স্লোগান দিয়েছিল না 400 পার, কিন্তু সেটা
তারা সরকার গঠন করার মতো আসন পায় না। আসন পায়নি এবং আগামীবার অবস্থা আরো খারাপ হবে। মানে এই হিন্দুত্ববাদ এবং ফ্যাসিজম উস্কানোর জন্য রীতিমতো তাদের ওই যে বাবরি মসজিদের ওখানে যে রাম মন্দির করেছে, যে ইনকমপ্লিট অবস্থায় তারা এটা উদ্বোধন করেছে, এরকম নানান কিছু করেছে, বাট ইট ডিডন্ট ওয়ার্ক। দিনের শেষে মানুষের পেটে ভাত আছে কিনা, সেটা মানুষ মূল খেতে কথা। পায় কিনা, মানুষ সামাজিক নিরাপত্তা আছে কিনা। হিন্দুত্ববাদের নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু করতে পারে, শুধু মুসলিম না, দলিতরা, খ্রিস্টানদেরকে চাপ দিয়ে আবার হিন্দু বানানোর চেষ্টা হচ্ছে যেসব জায়গায় খ্রিস্টান প্রধান আছে। আমি সেই কিছুদিন আগে একটা ডয়েচে ভেলে সম্ভবত একটা রিপোর্ট দেখলাম যে ওখানে কিভাবে তারা চাপ তৈরি করছে। তো এই সামাজিক অত্যাচার তো মানুষ মানবে না, আমি আশা করি। এবং এই জন্য হয় কি, ফ্যাসিস্টরা কোনো একটা সময় নির্বাচনটাকেই নষ্ট করে ফেলতে চায়, কারণ সে জানে নির্বাচনে সে হারবে। এখন দেখার আছে তারা এই নির্বাচন নিয়ে কি করে, কারণ অলরেডি কংগ্রেস নির্বাচনী ম্যানিপুলেশন বিজেপি করতে পারে, বিহারে যে ঘটনা ঘটতে যাচ্ছে, সে আওয়াজ তুলছে। ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান ধন্যবাদ। আপনার মূল্যবান আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আবার আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।